তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পরের দুটি লাইন কিন্তু আর বলে না। তবে এটা সত্য, শেখ হাসিনা এখানে থাকলে তাকে মেরে ফেলা হতো অবভিয়াসলি। কোথাও ছিল না বঙ্গবন্ধু ফ্যাসিবাদ, আপনি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়েছে নাহিদ ইসলাম। দিল্লি না ঢাকা, তো এটা তো উস্কানিমূলক বক্তব্য। আমরা সার্জিজ আলমের কণ্ঠে বঙ্গবন্ধুর মহিমা শুনেছি। আবার দেখবেন জামাত কিন্তু গাজা নিয়ে কোনো কথা বলে না। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে ৭২-এর সংবিধানকে পরিবর্তন করে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? দেখুন, আসলে এই যে আমরা এত অনবরত কথা বলছি, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করছি, মূল সমস্যাগুলো কিন্তু আসলে অনেক বেশি না। সমস্যার গোড়াটাই হচ্ছে এই ৭২-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধ। এই প্রসঙ্গটিকে আনা হলো কখন? এই যে ২৪-এর গণ অভ্যুত্থান যখন হলো, তখন কি এই ছাত্ররা সংবিধান নিয়ে কথা বলেছে? বা সব শ্রেণী পেশার মানুষই তো আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, তারা কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করেছে? বরং ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্ট আমরা গান শুনেছি, জন্ম আমার ধন্য হলো, মুক্তিরও মন দিল সোপানো তলে। আমরা যে ১৬ তারিখে, যেটা শাহরিয়ার ভাই বললেন যে রোকেয়া হলের ছাত্রীরা মিছিল করেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পরের দুটি লাইন কিন্তু আর বলে না। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা কিন্তু তারা ভুলে গেছে। স্বৈরাচার মানে কি? স্বৈরাচার মানে হচ্ছে যে অপরের মত শুনতে চায় না, কণ্ঠ রোধ করে দেয়। স্বৈরাচার মানে হচ্ছে যে রাতের বেলা ভোট করে, যে মানবাধিকার লুণ্ঠন করে, যে আপনার আয়নাঘর বানায় ইত্যাদি। তো আজকে যখন আপনি সত্য গোপন করছেন, আপনারা যখন এইরকম মিথ্যাচার করছেন, অনবরত মিথ্যা কথা বলছেন, এটাই তো স্বৈরাচারী মানসিকতা। আপনি বলছেন যে আপনি জামাতের লোক নন, আপনাকে তো টাকা দিচ্ছেন ভোটের আগে, আমরা ভিডিও দেখলাম পরিষ্কার। আপনি জামাতের হয়ে কথা বলেন, বিভিন্ন জায়গায় জামাতের সমাবেশে আপনি কথা বলেন, প্রয়োজনে জামাত হন, আবার অপ্রয়োজনে জামাত হন। আপনি কি ব্যক্তিগতভাবে কি, সেটা তো আমার দেখার বিষয় না। কিন্তু আপনার যে তথ্য, আপনার যে কথাবার্তা, যা আপনার বলা, সেটা তো সাম্প্রদায়িক রাজনীতি তথা জামাতের পক্ষে যায়। এবং আপনি দেখুন, আপনি বলছেন যে পেইড, আমাকে ইঙ্গিত করলেন তো আমাকে পেইড করা হয়েছে ভারত থেকে বা আওয়ামী লীগ থেকে, আমি টাকা পাচ্ছি। এই পেইড ছাড়া তো আসলে আপনারা কিছু বুঝেন না। টাকা পয়সা ছাড়া যে আর কোনো সম্পর্ক থাকতে পারে কেউ কারোর সাথে, এইটাই তো আপনাদের মাথায় নাই। নাইলে কি আর ১,০০০ টাকা দিতে যান আপনি নির্বাচনের আগের রাত্রে, আবার ভিডিওতে ধরা পড়ে? আমরা শুনলাম জামাতের আমির ১২০০ শহীদের বাড়িতে গেছেন, তিনি সংসদে বললেন। তো ২৪ আগস্টের ৫ তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি ২৭ মে তারিখে উনি কথা বলেছেন, এটা মোট হয় ৬৩১ দিন। এই ৬৩১ দিনের মধ্যে উনি উমরা করতে গেছেন, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ব্যক্তিগত জীবন আছে, ৯ মাস সংস্কার নিয়ে আলোচনা করেছেন। এত কিছু করার পরে থাকে কয়দিন? সেই কয়দিনে উনি ১২০০ শহীদের বাড়িতে চলে গেলেন। মানে মিথ্যাচারের একটা সীমা থাকে তো। ঠিক যেইভাবে তাদের নেতা এইরকম মিথ্যাচার করেন সংসদে, ঠিক সেইভাবে শাহরিয়ার ভাইরা এই ধরনের মিথ্যাচার করেন। এবং তিনি দেখেন বলতেছেন কি মাইনরিটিকে নাকি দেখভাল করার দায়িত্ব তাদের। মাইনরিটি কে? কাকে আপনি মাইনরিটি বলছেন? মাইনরিটি মানে কি ইসলাম ধর্ম ছাড়া যারা, তারা? নাকি আমি যদি মাইনরিটি বলি যারা চিন্তায় কুপমুন্ডুক, যারা অপরের মতকে হরণ করে, যারা অপরের যেটা চিন্তা ভাবনা সেইটার বিরুদ্ধে জেন্ডার নিয়ে কথা বলে, আপনার ধর্ম নিয়ে আপত্তি জানায়, মতামত চাপিয়ে দিতে চায়, সেইটা হলো মাইনরিটি। এবং সেই মাইনরিটি মানে আপনারা, যারা সবসময় ধর্মভিত্তিক রাজনীতি করতে চান। এবং আপনারা বলছেন যে আমরা কোথায় ধর্মনিরপেক্ষতা পেলাম? আমরা ধর্মনিরপেক্ষতা পেলাম এই বাংলাদেশের জল হাওয়া থেকে। কারণ এই দেশটির নাম বাংলাদেশ, বাংলা স্থান নয়। এই দেশের গান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দেশের গান নয় পাকসার জমিন সাতবার, যেটা আপনাদের রক্তের ভেতরে আছে। এবং যেই পাকিস্তান থেকে আলাদা হওয়ার কারণে আপনাদের এত রাগ, এত বিতৃষ্ণা, যেই ২৪-এর গণ অভ্যুত্থানে কোথাও ছিল না মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, কোথাও ছিল না বঙ্গবন্ধু ফ্যাসিবাদ, আপনি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়েছে নাহিদ ইসলাম, তরুণ প্রজন্মের যিনি নেতা, তারা দিয়েছে। আমরা সার্জিজ আলমের কণ্ঠে বঙ্গবন্ধুর মহিমা শুনেছি, বক্তৃতা দিয়েছে, প্রত্যেকেই তারা ছিল এবং অনেকে পরে গুপ্ত হিসেবে বেরিয়েছে। আমরা তো এই যে বিষয়গুলো হচ্ছে কি সত্যকে আড়াল করা। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে আমরা পাকিস্তানি যে জান্ত পশুরা এখানে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের সহযোগী ছিল রাজাকার, আল বদর, আল শামস, এবং যাদের আত্মসমর্পণের দলিলে লেখা আছে যে পাকিস্তানি এই আর্ম ফোর্সের পাশাপাশি, নেভির পাশাপাশি
সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করে। সেই সিভিল আর্ম ফোর্স মানে হচ্ছে এই রাজাকার আলবদর আল শামস, আর তাদের যে ছাত্র সংঘের নেতা মতিউর রহমান নিজামী, এটা সংগ্রাম পত্রিকায় পাবেন, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে ছাপা হয়েছে যে পাকিস্তান একটি দেশ নয়, পাকিস্তান একটি আদর্শ। উনি বললেন যে আপনারা ভালো করে কোরআন পড়ে দেখুন, আপনি ভারতীয় আধিপত্যবাদ খুঁজতে পারেন। এটা নাউজুবিল্লাহ, এটা ধর্মবিরোধী হয়ে গেল। কোরআনে কোথায় লেখা আছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে? আপনি চিন্তা করুন, ওনারা কোরআনেও ভারত খুঁজে পান। তার মানে আমাদের যে বিশ্বাস, আমাদের যে লোকাচার, আমরা ছোটবেলার থেকে যে পরম্পরায় বড় হয়েছি, ওখানেও তারা এই সমস্ত মিথ্যাচার মুনাফিকি ঢুকিয়ে দিচ্ছে। আমরা প্রতিবেশী কেন, কারোর সাথেই আমরা যুদ্ধ করতে চাই না, আমরা কারো চোখে আমরা পদানত হতে চাই না এবং চোখে চোখ রেখে কথা বলতে চাই। সেটা ভারতের সাথে যেমন, ওই পাকিস্তানের সাথেও যেমন। তারা আবার পাকিস্তান শব্দটি মুখে উচ্চারণ করতে চায় না। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের মুখ ছিল পাকিস্তান অভিমুখী, এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের মানুষ ভোট দিয়ে রায় দিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে কেন আশ্রয় দিচ্ছে এটা ভারতের মুখপাত্রই বলতে পারবে। তারা তবে এটা সত্য, শেখ হাসিনা এখানে থাকলে তাকে মেরে ফেলা হতো অবভিয়াসলি, যেভাবে আমরা দেখেছি। তো একজন লোক জীবনের ভয়ে যদি কোনো দেশে যায়, ব্রিটেনেও এটা তাকে রাখে, এটা নর্মাল শেখ হাসিনা ভারতের সাথে যে সম্পর্ক, তার প্রধান বীজ তো অনেক দূরে আছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিল, ওয়াজেদ সাহেব ওখানে চাকরি দেওয়া হয়েছিল, এবং ওই ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার পর শেখ হাসিনা জানতে পারে যে পুরো পরিবার মারা হয়েছে। তার আগ পর্যন্ত উনি জানতেন শুধু বঙ্গবন্ধুকে মারা হয়েছে। নাও শেখ হাসিনার আমলে ভারত কী পেয়েছে, মানে অনেক কথা আমরা বলবো, তাবেদারি, উমেদারি, বাণিজ্য। আসলে ভারতের বড় ইকোনমিতে বাংলাদেশ বাণিজ্যে খুব বেশি। শেখ হাসিনা যেটা ভারতকে দিয়েছে, 3000 কিলোমিটার বর্ডারের শান্তি। এই কমপ্লেক্স 3000 কিলোমিটার বর্ডারে শেখ হাসিনার আমলে ভারতকে কোনো টেনশন করতে হয়নি, যেটা আগের আমলে করতে হয়েছিল 10 টাকা অস্ত্রের কারণে। 10 টাকা অস্ত্রই বাংলাদেশের রাজনীতির গতিপথে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। আপনি কেন 10 টাকা অস্ত্র বাংলাদেশে ঢুকতে দিবেন আরেকটা দেশে ব্যবহৃত হওয়ার জন্য? সেটা তো ডাইনামিক্স চেঞ্জ করে দিয়েছে পলিটিক্সের, যেটার জন্য সাফার করেছে সবচেয়ে বেশি বিএনপি। এনেছে কি আমি জানি না, সবচেয়ে বেশি সাফার করেছে বিএনপি। এখন যদি বর্তমান সরকার ওই রকম কোনো ঘটনা ঘটতে না দেয়, এই সরকার আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য করার কোনো অধিকার ভারতের নাই। এটা আমাদের দেশ, আমাদের সরকার। কিন্তু আরেকটা জিনিস আছে, ভারত কিন্তু আমাদের এই 50-60 বছরের ইতিহাসে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশ থেকে নেয়নি, এবং 71 সালে তারা চলে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বহুদিন পর্যন্ত আমেরিকান সোলজার ছিল, কিন্তু ভারত চলে গেছে। বঙ্গবন্ধু বলেছে তারা চলে গেছে। তো ভারত বাংলাদেশের জায়গা চায় না, কিন্তু বাংলাদেশের ভূমি যেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ব্যবহার না হয়, এটা ভারতের একটা কনসার্ন থাকাটা খুবই যৌক্তিক। সেখানে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বলে আমি কলকাতা হেঁটে হেঁটে দখল করব, দিল্লি না ঢাকা, তো এটা তো উস্কানিমূলক বক্তব্য। তো সেটার ক্ষেত্রে আমাদের মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। ইউ মে চেঞ্জ ইউর এনিমি বাট ইউ কান্ট চেঞ্জ ইউর নাইবার। অটল বিহারী বাজপেয়ীর কথা, তার সে বিখ্যাত ডায়লগ। বাংলাদেশে ভারতের সাথে বন্ধুত্ব রাখতে হবে, ভারতেরও বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে হবে। এটার কোনো বিকল্প দুই দেশের জন্য নাই, এটা দুই দেশকেই বুঝতে হবে। এবং যুদ্ধ বা জিহাদ, বিপ্লব এই সমস্যার সমাধান করবে না। ওখানে বিজেপি জনপ্রিয় হলে এখানে জামাত জনপ্রিয় হতে পারে, এটা একটা ইকুয়েশনও আছে। বর্ডারগুলো ওইদিকে আনরেস্ট হয়ে যায়, তো বাট সেটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, তার প্রদেশ, সে বুঝবে। আমি আমার বর্ডার, আমার দেশ নিয়ে আমি থাকবো। ইনফ্যাক্ট ভারতে যদি একটা মসজিদ ভাঙাও হয়, বাংলাদেশের 10টা মন্দির ভাঙলেও তো ওটার সমাধান হবে না। আমরা আমাদের দেশে ইনসাফ করব, আমরা আমাদের দেশে ইসলামের ভ্যালুগুলো কাজ করব, আমাদের দেশের গণতন্ত্র নিয়ে কাজ করব। আরেকটা দেশ নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন হওয়ার দরকার নেই। আবার দেখবেন জামাত কিন্তু গাঁজা নিয়ে কোনো কথা বলে না।